কথায় কথায় রাস্তা ব্লকেড, কথায় কথায় ভাঙচুর, গাড়ি ভাঙচুর, এই ধরনের মানে ডিসকমফোর্ট নিয়ে কিংবা অনিশ্চয়তা নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট আসতে পারে না। ইউএস বায়াররাই হচ্ছে, আপনি জানেন বিভিন্ন স্টাডিতে হয়েছে যে তারাই তাদের কেনাকাটা কমিয়ে দিয়েছে কিংবা তারা একটু তাদের প্রোডাক্ট গুলো একটু রিইউজ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আসলে আমাদের এই যে 14% নেগেটিভ গ্রোথ সেটা খুবই স্বাভাবিক। কারণ ওভারঅল গ্লোবাল একটা ভোলাটিলিটি দেখা দিয়েছে যে ইউএস এর সাথে বিভিন্ন ধরনের কিন্তু এই সেক্টরে আমরা কিন্তু একটু আশাবাদী হয়েছিলাম যে আমাদের অনেক ইনভেস্টমেন্ট ডাইভার্ট করে আমাদের বাংলাদেশে চলে আসবে। কারণ আমাদের যে স্ট্রেংথটা আছে আমরা একসাথে অনেক অ্যাপারেল তৈরি করে সাপ্লাই দেওয়ার মতো ক্যাপাসিটি রাখি, যেটা অন্য অনেক দেশই রাখে না। এবং ইউএস চায়নার যে কোল্ড ওয়ার একটা মতদ্বৈধতা কিংবা একটা ট্যারিফ যুদ্ধ, এটার বেনিফিশিয়ারি আমরা হব। কিন্তু আসলে ঘটনাটা সেটা হয়নি। এবং হাতিম ভাই যেটা বললেন এটা তো খুবই একটা চিন্তার বিষয়। যদি এটা জুন পর্যন্ত এই ধরনের নেগেটিভ গ্রোথ কন্টিনিউ হয়, আপনি জানেন যে আমাদের ইকোনমিক ২ টা স্ট্রেংথ, মেইন ২ টা স্ট্রেংথ। একটা হচ্ছে এক্সপোর্ট আর একটা হচ্ছে রেমিটেন্স। এই এক্সপোর্টে আমরা যতই বলি না কেন যে অ্যাপারেল থেকে আমরা ডাইভার্সিফাই করব, অ্যাপারেল আরএমজি সেক্টরের এক্সপোর্ট অন্যান্য জায়গায়, কিন্তু এই সেক্টরে যদি ধস নামে কিংবা এরকম নেগেটিভ গ্রোথ কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু এটা এমপ্লয়মেন্ট জেনারেশনে এফেক্ট হবে। এবং ওভারঅল আপনি জানেন যে অনেক নারী শ্রমিক আমাদের আরএমজি তে কিংবা অ্যাপারেল সেক্টরে কাজ করে। এটা ইকোনমির একটা বড় স্ট্রেংথ। তো এইটাকে আমাদেরকে ধরে রাখতেই হবে এবং যেকোনো মূল্যে যেভাবেই হোক স্টেক হোল্ডার্স কনসালটেশন হতে পারে কিংবা পলিসি সাপোর্ট হতে পারে, ইনসেনটিভ হতে পারে, সামনে বাজেট আসছে, নতুন গভর্নমেন্ট আসছে, এই সেক্টরটাকে আসলে বাঁচিয়ে রাখতেই হবে। কারণ এই সেক্টরের সাথে ওভারঅল ইকোনমির স্ট্রেংথ, ইকোনমির যে স্থিতিশীলতা এটা জড়িত। তো এটার জন্য আসলে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের যেন ইনভেস্টমেন্ট গুলো আসে। যেমন বায়াররা কিন্তু সে কি হাতিম ভাই বললেন যে হ্যাঁ এখন একটু ওয়েট অ্যান্ড সি তে আছে যে আসলে কি রকম হবে, পলিসি কি হবে কিংবা নতুন সরকার আসবে, একটা ট্রানজিশন, একটা পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে, ইলেকশন হবে। কিন্তু ইনভেস্টমেন্ট যাতে আসে সেই জন্য কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে নিজেদের দেশকে। আমরা কিন্তু এখনো লজিস্টিক সেক্টরে এফিসিয়েন্সি ডেভেলপ করতে পারি নাই। আমাদের রোড ইনফ্রাস্ট্রাকচার, সাপ্লাই চেইন, ইনসেনটিভ মেকানিজম এগুলো কিন্তু এখনো খুব একটা ইনভেস্টর ফ্রেন্ডলি করতে পারি নাই। তো যখন ভিয়েতনাম, কম্বোডিয়া অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে আমরা যাতে বেনিফিটটা দিতে পারি। শুধু চিপ লেবার বলে যে খুব সস্তা শ্রমিক দিয়ে কিন্তু এটা মানে এই ধরনের গ্রোথ সাস্টেইনেবল হয় না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনাকে শ্রমিককেও তার ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, তাকে আপনার প্রশিক্ষিত করতে হবে। নতুন এখন টেকনোলজি রেগুলেশন হয়েছে যে আরএমজি তে এখন মানুষের সংখ্যা কমিয়ে অনেক মেশিনারি ইনস্টল করতে হয়েছে। সেই মেশিনারি গুলো চালানোর মতো সক্ষমতা আমাদের শ্রমিকদেরকে ডেভেলপ করতে হবে। তো সেই জন্য সরকারের আসলে খুব দৌলত আক্তার মালা, চীন ভারতের চেয়ে আমাদের শুল্ক অনেক কম, আমাদের শ্রমিকও সস্তা, তারপরেও আমাদের প্রত্যাশিত অর্ডার কেন পাচ্ছি না? কেন মনে হচ্ছে ভারতের সাথে আমাদের শুল্ক কম, এটা তো আমাদের একটা ফ্যাসিলিটি। কিন্তু আপনি যখন পোর্টে মালটা আসে সেটা থেকে ফ্যাক্টরিতে যেতে সবকিছু মিলিয়ে তো কস্ট এস্টিমেট করতে হয়। একটা পোর্টে যখন একটা মাল আসে, যেমন র মেটেরিয়ালস আসলো পোর্টে, সেটা ট্রান্সপোর্টেশন, সেটাকে রাস্তাঘাট, ট্যারিফ সবকিছু পার হয়ে যখন ফ্যাক্টরিতে যায়, ফ্যাক্টরিতে গিয়ে প্রোডাকশন হয় ফাইনাল প্রোডাক্টটা, তারপরে আবার ওটাকে আবার পোর্টে গিয়ে এক্সপোর্ট হয়। এই সবকিছু মিলিয়ে কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস তৈরি করা হয় যে ১০০ টাকার মধ্যে আসলে কত টাকা। আপনি চীনের কিংবা অন্যান্য যে কম্পিটিটর দেশ তাদের কিন্তু এই ধরনের সাপ্লাই চেইন মেকানিজম খুব স্মুথ। হ্যাঁ, আর সস্তা শ্রমটা কিন্তু আসলে বেনিফিট না। এটা আমি একটু আগেও বলেছি, আবারও বলছি যে এটা আসলে স্থায়ী কিছু না যে আমাদের সস্তা শ্রমের বেনিফিটটা আমরা নিব। এই আপনি জানেন যে আমাদের মিনিমাম ওয়েজ একটা হয়েছে। তো এটা তো আসলে আস্তে আস্তে আমাদের শ্রমিকদের বেতন বাড়াতে হবে। কিন্তু কখন বাড়াবেন? যখন সেই শ্রমিকটা নিজেকে টেকনোলজির সাথে
নিজেকে অ্যাডাপ্ট করতে পারছে, কিংবা সে তার নিজেকে আপস্কিল করতে পারছে, সে ভ্যালু এডিশন করতে পারছে একটা ফ্যাক্টরিতে, যে আরো 3 গুণ প্রোডাকশনের জন্য, তখনই কিন্তু ওই বেতনটা ওভাবে বাড়ে। তো এমন আমরা চাই না যে আমাদের শ্রমিকরা একটা মেশিন আসলো, সেই মেশিনের সাথে চালাতে না পেরে কিংবা এই টেকনোলজির সাথে তারা তাল মেলাতে না পেরে তারা ঝরে পড়লো, তাদের চাকরিটা চলে গেল। নট দ্যাট। ওকে, আমাদের ডেফিসিয়েন্সিটা কিংবা আমাদের শর্টকামিংটা এখানেই যে আমরা টোটাল সাপ্লাই চেইন মেকানিজমটা এফিশিয়েন্ট করতে পারি নাই, যেটা অন্যান্য দেশ করেছে। এবং ভারতের কথা বললেন, ভারতে তো গভর্নমেন্ট 7টা স্টেটে তার ফিসক্যাল ইনসেন্টিভ দিয়েছে, আমাদের কিন্তু সেগুলো নাই। হ্যাঁ, তো মোটা দাগে মনে হয় যে ঠিক আছে, আমাদের সস্তা শ্রম, আমাদের ট্যারিফ কম ইউজদের, কিন্তু যদি আপনি ওভারঅল এস্টিমেট করেন 100 টাকার মধ্যে আমাদের কত টাকা খরচ হয় টোটাল র মেটেরিয়ালস এনে এক্সপোর্ট করতে, আর অন্য দেশের কত টাকা খরচ হয়, এ ধরনের স্টাডি আছে অলরেডি। দেখা যাবে যে আমাদের খরচের পরিমাণটা একটু বেশি। এই যে চাঁদাবাজি, ঘাটে ঘাটে আপনার রাস্তায় রাস্তায় ট্রাক ধরে রেখে টাকা আদায় করার একটা টেন্ডেন্সি, এগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। যেটা ল এন্ড অর্ডার সিচুয়েশন আপনার ইমপ্রুভ করতে হবে। কথায় কথায় রাস্তা ব্লকেড, কথায় কথায় ভাঙচুর, গাড়ি ভাঙচুর, এই ধরনের মানে ডিসকমফোর্ট নিয়ে কিংবা অনিশ্চয়তা নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট আসতে পারে না।